দেখুন ২৬শে নির্বাচন তো আসন্ন, মানে ২৬শে নির্বাচনে ২৫শেই একে একে রাজনৈতিক দলগুলি তারা তাদের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আর এই প্রস্তুতিতে ঘুঁটি সাজাতে যখন রাজনৈতিক দলগুলি প্রত্যেকেই ব্যস্ত, সেটা শাসক হোক, বিরোধী হোক, অন্যান্যরা হোক, তার মধ্যে অত্যন্ত তাৎপর্য রাখলো গতকাল আপনারা যে ছবিগুলো দেখেছেন। একদিকে দাঁড়িয়ে ২১শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক, আর সেই প্রস্তুতি বৈঠকের মধ্যে খুব গুরুত্ব বা তাৎপর্য রাখে এখনও তিনি জামিনও নেননি, পুলিশও তাকে ধরেন। হ্যাঁ, কেষ্ট মণ্ডল মানে অনুব্রত মণ্ডল, অনুব্রতবাবু তার কলকাতায় আসা, তার আগের দিন পুজো দেওয়া, তো সেই আইসিকে কুকথাকাণ্ডে জড়াবার পর আমরা এক মঞ্চে এক ফ্রেমে বেশ কিছু ছবিও দেখলাম গতকাল। একদিকে দাঁড়িয়ে এই প্রস্তুতি বৈঠকটা ২১শে জুলাইয়ের খুব তাৎপর্য রইল, কারণ এক এক করে একদিকে সেই কুকথাকাণ্ডের পর দলের তরফ থেকে আলাদা করে যে বৈঠক সুব্রত বক্সিরা করেছেন, তার মধ্যে থেকে একটা স্পষ্ট বার্তা ফিরহাদ হাকিম তিনি অন্ততপক্ষে দিয়েছেন বা অন্যান্যরাও দিয়েছেন। একদিকে যখন এই তাৎপর্য রয়েছে, অন্যদিকে বিজেপির তরফ থেকেও পাল্টা রণকৌশল বৈঠক ইতিমধ্যেই চলছে, আপনারা জানেন। ফলত তাৎপর্যপূর্ণ গোটা পরিস্থিতির মধ্যে এক এক করে রাজনৈতিক দলগুলি তারা তাদের অবস্থান বা পরিস্থিতি এই ২৬শে নির্বাচন আগে কোন জায়গায় নিয়ে যাবেন বা নিয়ে যাচ্ছেন, তা অন্ততপক্ষে এই রণকৌশল বৈঠকগুলো সাজিয়ে তারা আগামী জায়গাগুলোকে পৌঁছবার লক্ষ্যে তারা এগোচ্ছেন। আজকের হাল্লা বলে আমি মণিময় আপনাদের সঙ্গে রয়েছি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে গতকালের এই ২১শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক থেকে যা যাবতীয় পরিস্থিতি আমরা দেখলাম, তাতে ইঙ্গিত কি পাওয়া গেল? দলের অন্দরের কি ছবি, বৈঠকের পরবর্তী বক্তব্য, বা বৈঠক শুরু হওয়ার আগে অনুব্রত মণ্ডল কাজলদেরকে নিয়ে যে আলাদা করে বৈঠক শেষে বার্তা আসা, সেটা কতটা প্রাসঙ্গিক? তো রাজনৈতিক এই গোটা পরিস্থিতির মধ্যে আমাদের এই বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য, যে আমরা যে জায়গায় আলোচনা আজকে নিয়ে আসবার চেষ্টা করব বা যে অবস্থানটা আমরা প্রতিপক্ষে দেখলাম, তাতে এটা কতটা গুরুত্ব রাখে আপনারাই ডিসাইড করবেন। তার আগে এই প্রতিবেদনটা দেখুন, আমি তারপরে আসবো, রাজনৈতিক আলোচনা করবো ডেফিনেটলি, যারা প্রত্যেক উপস্থিত থাকবেন পরিচয় করা। তার আগে দেখুন। তৃণমূলের ২১শে জুলাইয়ের সভা নিয়ে শনিবারের প্রস্তুতি বৈঠকে যোগ দিলেন অনুব্রত মণ্ডল। ফোনে পুলিশ আধিকারিককে কুকথাকাণ্ডের পর এই প্রথম দলের বৈঠকে কেষ্ট, তাও আবার খাস কলকাতায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির অফিসে। অন্যান্য জেলা থেকেও নেতারা এসেছিলেন এই বৈঠকে, ছিলেন বীরভূম তৃণমূলের কোর কমিটির সকল সদস্যরাও। প্রতি বছর ২১শে জুলাই ধর্মতলায় সমাবেশ করে তৃণমূল। সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকদের আনার দায়িত্ব থাকে জেলা নেতা। যোগ দেওয়াটা অতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে। দল কেষ্টর কুকথার পাশে নেই, কিন্তু কেষ্টরও যে বিশেষ কোনো বিপদ নেই তা যেন স্পষ্ট ফিরহাদ হাকিমের কথায়। কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। ইনস্ট্যান্টলি তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে, যথেষ্ট তার প্রচার ছিল, তার নেতা হিসাবে তার নাম ডাক আছে অনেক, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং তাকে চূড়ান্তভাবে সংযত করা হয়েছে। শনিবারের বৈঠকে অনুব্রত ছাড়াও ডাক ছিল বীরভূমের কোর কমিটির সদস্য, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ওরফে চাঁদু, জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানা, শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরীদের। বীরভূমের নেতাদের আসা যাওয়ার ছবিতে যেন স্পষ্ট দৌড়দণ্ড প্রতাপ কেষ্ট মণ্ডল এখন যেন বড়ই একা। একসময় কেষ্ট যেখানে, রানা থাকতেন সেখানে। চাঁদু বিকাশদের পরিচয় ছিল কেষ্ট অনুগামী বলে। সেই রানা, চাঁদু, আশিসরা এখন যেন কাজল শেখের সঙ্গী। ছবি যদি কোনো কথা বলে তবে বলতেই হবে বীরভূমের তৃণমূলে এখন প্রভাব বেশি কাজলের। প্রতাপেও কি কেষ্টকে ছাপিয়ে গিয়েছেন কাজল, নাকি দুঃসময়ে খানিক চুপ থাকা কেষ্টমণ্ডলী আদতে বীরভূমের দৌড়দণ্ড প্রতাপ নেতা? ফোন কাণ্ডে পুলিশের হাতে গুটিয়ে থাকা খানিকটা জবাব দিয়েছে, বাকি জবাব মিলবে সময়ে। ক্যালকাটা নিউজ। ১৯৯৩ সালের ২১শে জুলাই ১৩ জনের স্মৃতিতে যে শহীদ দিবস পালন করা হয়, মানে সেই ১৯৯৩ সালের পরবর্তী সময়ে প্রদেশ কংগ্রেসের এই শহীদ দিবস
যাই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত বড়সড় একটা দিন এই শহীদ দিবস পালন কর্মসূচি তো থাকে, কিন্তু তার আগে দাঁড়িয়ে যে ধরনের বৈঠকগুলো অন্ততপক্ষে আমরা দেখলাম তাতে করে খুব স্বাভাবিক, মানে এর আগেও আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, অনেকে আবার বলে থাকেন যে কংগ্রেসের এই শহীদ দিবসকে হাইজ্যাক করেছে তৃণমূল, আর সেটাকে একখানা বিপুল সমাবেশে পরিণত করে আলটিমেট রাজনৈতিক বার্তাই হয়, এর বাইরে হয়তো কিছু হয় না। এই ধরনের গোটা পরিস্থিতি নিয়ে আগেও আলোচনা করেছে, কিন্তু এবারের গুরুত্বটা একেবারে অন্য রকমের ছবি, যে ছবিগুলো কার্যত শাসক দল এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একে একে বিভিন্ন পরিস্থিতি আমরা দেখেছি। তার মধ্যে অনুব্রত মণ্ডল যে ঘটনা ঘটিয়েছেন, তারপর যে পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, তিনি আবার কলকাতায় বৈঠকে যোগ দিতে আসছেন। তো সেই জায়গায় পুলিশ এখনও জানি না আমরা, কারণ জামিন অযোগ্য ধারায় মামলা হওয়ার পরেও বৈঠক তো হচ্ছে বটে, অনুব্রত মণ্ডল যোগ দিয়েছিলেন বটে, তারপরে কোন জায়গায় কি হবে আমরা জানি না। তো যাই হোক, আমাদের সঙ্গে আজকে যারা যারা উপস্থিত রয়েছেন খুব গুরুত্ব সহকারে প্রত্যেকের কাছেই আসবো, তবে বিশেষ করে চন্দন দা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই পরিচয় করে, চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেস মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে উপস্থিত। আমাদের সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল বিজেপি মুখপাত্র। মণিকাঞ্চন দা স্বাগত। আমাদের সঙ্গে দূরাভাস থেকে অমিতাভ কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক, তিনিও যোগ দিয়েছেন, আমি স্বাগত জানাই স্যার আপনাকেও। আর অনির্বাণ ব্যানার্জি কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন, আইনজীবী। আমি এই জন্যই বললাম চন্দনদার কাছে আজকের এই আলোচনাটা আমি প্রথমেই যাবার চেষ্টা করব, কারণ তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিটাকে আমরা দেখেছি বিগত বছরগুলি ধরে, তারা 21শে জুলাই এই শহীদ দিবসটাকে তাদের এই কর্মসূচিতে এগিয়ে যান, কিন্তু কংগ্রেস এই জায়গায় আমরা দেখি না, মানে যাদের দিন বা যারা পালন করেন প্রথম থেকে যে ছবিটা আমরা দেখে এসেছি সেটা এই মুহূর্তে নয়, একদমই পরিবর্তন হয়ে গিয়েছে। তো আজকে মোটামুটি আলোচনার এই জায়গায় গতকাল যে ছবি আমরা দেখলাম চন্দনদা, তো আপনি কিভাবে দেখছেন? একই সঙ্গে কংগ্রেসের কি আগামী সময় পথ চলবার জন্য বা এই নির্বাচনের আগে পদক্ষেপ কি থাকে? দেখো, একেবারে শুরুতে তোমাকে যেটা বলবো যে কংগ্রেস শব্দটা জাস্ট ইনভার্টেড, কংগ্রেস শব্দটা হাইজ্যাক করা একটা দলই। ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেস, ওটা যদি কংগ্রেসকে বাদ দিয়ে অন্য কোনো শব্দ ওর সাথে যোগ হতো, সম্ভবত লেগাসিটা থাকতো। ওকে, তুমি আজকে যেখানে যে প্রশ্নটা তুললে, ইন্টারেস্টিং একটা ঘটনা হচ্ছে এবং তার সাথে দুঃখজনক একটি ঘটনা ঘটছে। তুমি 21শে জুলাইয়ের প্রিপারেশনের কথা বললে এবং তাকে বললে যার কাছে একেবারে জীবনের সাথে সরাসরি অভিজ্ঞতার সাথে 1993 সালের 21শে জুলাই জড়িয়ে আছে। প্রশ্নটা হচ্ছে যে সেই সময় কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরবর্তী সময় তার মনে হয়েছে যুব কংগ্রেস তার নেতৃত্বে, তুমি জানো কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীর একটা ব্যাপার থাকে, কারণ লিবারেল অর্গানাইজেশন এটা থাকে, তার মনে হয়েছে সম্ভবত তার আন্দোলন, কিন্তু সেই ঝান্ডা যে পতাকা নিয়ে আন্দোলন সেটা কিন্তু সেটা কংগ্রেস। উনি চেষ্টা করেছেন ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেস লেগেসিটাকে যোগ করবার জন্য। তো আমার প্রশ্নটা হচ্ছে যে তার দায়বদ্ধতা তো তার। এখন 21শে জুলাইয়ের সাথে তোমার সবথেকে বড় প্রশ্ন যেখানে জড়িয়ে গেল, এবছর নির্বাচনের প্রিপারেশন, অর্থাৎ আগামী 21শে জুলাইয়ের আগে নির্বাচন হয়ে যাবে। তুমি একটি প্রশ্ন তুললে, যে প্রশ্নটা 21শে জুলাইয়ের পাশাপাশি একটি নাম তুলে ধরলে বীরভূমের, এবং সন্ত্রাসী একটি নাম, এবং সেই সন্ত্রাসী একটি নাম কি করতে পারে না, এটাই হচ্ছে রাজনীতির সবথেকে বড় প্রশ্ন। আমি বলতে চাইছি যে এই যে মানুষটার নাম তুমি বললে, সেই মানুষটা হঠাৎ উন্নয়নকে ডান্ডা হাতে দাঁড় করিয়ে দিয়েছিল। ইনফ্যাক্ট নির্বাচনের সময় পুলিশকে বোম মেরে দেওয়ার কথা বলেছিল, তিনি রীতিমতো থ্রেট করেছিলেন কয়েক ঘন্টা পুলিশকে এবং এসপি লেভেলের পুলিশকে। তার পরবর্তী সময় উনি যে ঘটনাটা ঘটালে, আমি অবশ্যই এখনও সেই শহীদ মানুষদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, একই উচ্চারণে এই নামটা ওই 21শে জুলাইয়ের সাথে যোগ করো না। ওটা কংগ্রেসের সেন্টিমেন্টালিজম, সেটা কারা বুঝুক কারা বুঝবে না, কিন্তু কংগ্রেসিরা বুঝবেন, মমতা ব্যানার্জিও বুঝবেন, এটা খুব স্বাভাবিক কথা। কিন্তু আমি তোমাকে যেটা বারবার বলতে চাইছি, 21শে জুলাই আমাদেরও পালিত হয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে 21শে জুলাই, আমি আবারও বলি, ওই লেগাসিটা তৃণমূল কংগ্রেস। আমি বলছি কংগ্রেসের বাইরে অন্য কিছু হতে পারতো, মানে আমি বলতে চাইছি সে এস্টাবলিশমেন্টটার ক্ষমতা আজও তৃণমূলের নেই, তৃণমূল কংগ্রেস শব্দটাকে বাদ দাও। ঠিক যেমনভাবে আমরা দেখেছি এনসিপি, আমরা দেখেছি জগমোহন, মানে কংগ্রেস যেটা ওয়াইএসআর কংগ্রেস, মানে এই কংগ্রেস শব্দটা এদের এখনো মাইলেজ দেয়, ইনফ্যাক্ট এটাই দেয়। এবার তোমাকে আমি অন্য প্রশ্ন, আমি বলছি কিন্তু রাজনৈতিক এই শক্তি সেটাকে তো প্রদর্শন করার একটা দিন তারা পাচ্ছে না। আমি বলছি কংগ্রেস তাহলে পরে এক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। দেখো, একটা কথা বলি,
আজকে বাস্তব ক্ষেত্রে কত হাজার কংগ্রেস সৈনিকের জীবন দানে এদেশে স্বাধীনতা এসছে, কত মানুষের ব্যাপক রকমভাবে সেলুলার জেল থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন জেলে বন্দি দশা অত্যাচারিত হতে হয়েছে। অর্থাৎ আমি বলছি একটা কনসলিডেটেড হিস্ট্রিকে তুমি সামনে তুলে আনো, এবং ঠিক পাশাপাশি 21শে জুলাই একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনে গুলি চালানো এবং সেখানে শহীদ হওয়া। আনস্ক্রুপুলাস ঘটনাটা কোথায় জানো? যখন দেখা যায় যে ভদ্রমহিলা অ্যাকিউজ করলেন যাকে স্বরাষ্ট্র সচিব হিসেবে, উনি তার পরবর্তী সময় সেই স্বরাষ্ট্র সচিব তার দলে যোগ করলেন, তিনি এখন এমপি ইনফ্যাক্ট রাজ্যসভায়, এবং প্রশ্নটা হচ্ছে তাকে রাজ্যের মন্ত্রী উনি করেছিলেন। এটা হচ্ছে বাস্তব। আমরা কংগ্রেসিরা, আমরা দেখো আমাদের নিজস্ব অর্গানাইজেশনে আমাদের শক্তিহীনতা হয়েছে, সকলেই জানে। আমরা রিঅর্গানাইজ করছি, আমরা প্রতি মুহূর্তে সেটা চেষ্টা করি, রাজনৈতিক দল হিসেবে সকলেরই চেষ্টাটা থাকে। কিন্তু এটা দেখতে হবে, আমার দলের সব থেকে গর্ব কি জানো? আমার দলে কোনো কেষ্ট নেই, আমার দলে ওই কুভাষাটা নেই, আমার দলে কি তুমি ইন্ডিকেট করে বলতে পারবে না যে ইনডিসেন্ট ইম্পোস্টারের কাজ করছে এই মানুষগুলো পশ্চিমবাংলার কংগ্রেসে। এখনও আমরা দুর্নীতি নিয়ে কথাটা বলি, আমরা এখনও মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলি, আর এটা হলো জাতীয় কংগ্রেস। এর সাথে দেখো, রাজনীতি সবসময় কিন্তু ভোটার রিফ্লেকশন নয়, এটা বাস্তব, এটা বিজেপিও জানে। তারা 3টে থেকে এখন 77টা হয়েছে, তারা জানে প্রত্যেকটার উত্থানের একটা পথ থাকে বা রিকোর্স থাকে। কিন্তু আমি তোমাকে এখানে বলে শেষ করি, আজকে তুমি কংগ্রেসের যে মূর্তিটা দেখছো, আমি এখনো বলি তৃণমূল কংগ্রেস শব্দটা, ওই আমি আবারও বলি ইনভার্টেড কংগ্রেস শব্দটাকে বাদ দেওয়ার ক্ষমতা যেমন তাদের নেই, ঠিক তেমনভাবে তাদের এই ক্ষমতাটাও নেই আজকে কেষ্ট জাতীয় নেতারা জেলায় জেলায় তৈরি হওয়া নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা। চলুন, আপনার এই কথা সূত্র ধরেই আমি অমিতাভদার কাছে আসি, মনিদার কাছে পরবর্তীতে আসছি, কারণ এই কেষ্টদেরকেই তো হয়তো আকৃষ্ট হচ্ছেন মানুষ, ভোট বাক্সে প্রতিফলন তো অন্য কথা বলছে। আমি বলছি এই জায়গায় রাজনৈতিক কর্মসূচি হিসেবে অমিতাভদা বা আমি বিরোধী রাজনৈতিক দলের মধ্যে বিজেপিকে ছেড়ে বামেরা রয়েছেন, কংগ্রেস রয়েছেন, মানে একটা দিন সেই জায়গায় আমি যেহেতু তাই চন্দনদাকে দিয়ে শুরু করবার চেষ্টা করলাম, গুরুত্বটা একটা জায়গায়, কিন্তু সারা মানে আমরা পশ্চিমবাংলার মানুষ আবার সেই গুরুত্বটাকে অন্যভাবে দেখছি। তো আলটিমেট দাঁড়িয়ে কোন জায়গা, কি বিষয়? দেখো মনিময়, এটা খুব স্পষ্ট যে কথা চন্দনদা বলছিলেন সেখান থেকে আমি বলার চেষ্টা করব। এখানে মনিময়দাও আছেন, দুজন এই তাদের মানে দুটি দলের প্রতিনিধিত্ব তারা করেন, যারা জাতীয় স্তরের দলের স্বাধীনতা সংগ্রামের পর্ব থেকে বা তার পরবর্তীকালেও এই দুটো দলের মধ্যে স্পষ্ট রাজনৈতিক বিভাজন থাকা সত্ত্বেও এদের কিন্তু একটা জাতীয় দৃষ্টিভঙ্গি আছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এরা চলেন। অর্থাৎ ধরা যাক আমাদের দেশে সার্বভৌমত্বের প্রশ্নে কোথায় আপোষ, কোথায় মীমাংসা, কিভাবে হবে, সমাজতন্ত্রের প্রশ্নে কোথায় কিভাবে এগোবে, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কিভাবে, এই যে সাংবিধানিক মূল্যবোধগুলো এ সম্পর্কে কংগ্রেসের একটা দৃষ্টিভঙ্গি, বিজেপির একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি আছে, এবং এই লিগ্যাসি তারা বহন করেন, এই ঐতিহ্যকে তারা তাদের রাজনীতিতে বহন করেন, এই গুরুভারকে নিয়েই তারা চলছেন এখনো পর্যন্ত। দেয়ারফর এই দুটো দলেই কিন্তু একটা মানে আমাদের দেশের আমাদের সভ্যতা যেমন নদীমাতৃক সভ্যতা, এই দুটো দলের ভেতরে কিন্তু সেই নদীমাতৃকতার একটা ছাপ দেখতে পাবে, যেখানে বহু শক্তি এসে মিলিত হয়েছে, আবার বহু শক্তি বেরিয়ে চলে গেছে। কংগ্রেস ভেঙে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হলো, তখন কিন্তু বুঝতে হবে এটা কোনো আদর্শগত বিভাজন ছিল না, এটা এমন কোনো মানে সংঘাত ছিল না যে এই তাত্ত্বিক প্রশ্নে কংগ্রেসের সঙ্গে আমার দৃষ্টিভঙ্গির পার্থক্য। প্রশ্নটা ছিল ক্ষমতার শেয়ার ভাগাভাগি, এবং আজকে সেটা এমন ন্যাক্কারজনক জায়গায় চলে গেছে যে তৃণমূল কংগ্রেস একটা এমন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যেটা কিনা করে খাওয়ার একটা দল। অর্থাৎ কিনা যারা মনে করেছিলেন যে কংগ্রেস থেকে যথেষ্ট পরিমাণে করে উঠতে পাচ্ছি না, আমরা ভাগ পাচ্ছি না সেইভাবে, তারা আরেকটি দল খুলে বসলেন, এবং সেই দলটাই শ্রীবৃদ্ধি করতে করতে তাতে এমন কিছু শক্তির সন্নিবেশ ঘটালো যা আজকে ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো তাদের দলের ইমেজকেই প্রতি মুহূর্তে নষ্ট করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই যে বলছিলাম কিছু জনমোহিনী প্রকল্পের হাওয়া পালে লাগিয়ে নিজেদেরকে অপ্রতিরোধ্য ভাবা এই রাজনৈতিক শক্তি এই সমস্ত উঞ্ছবৃত্তিগুলোকেও একটা সময় পর্যন্ত গুরুত্ব সহকারে নিজেদের সঙ্গে মিলিয়ে নিয়ে চলেছে, ক্ষমতার এরিয়া দখল মানে এলাকা দখলে রাখার জন্য, ক্ষমতা দখলে রাখার জন্য, জনগণের উপর চাপ সৃষ্টি করবার জন্য। এবং তার সেই সঙ্গে যে সামনে যে একটা মুখোশ দরকার হয়, একটা আড়াল দরকার হয়, গণতান্ত্রিক রাজনীতির যে একটা সভ্য সংস্কৃতিবান রুচিপূর্ণ অভিমুখ দেখাতে হয়, সেই হিসেবেই একটি কংগ্রেসের একটি আন্দোলন এবং তার শহীদ দিবসকে হাইজ্যাক করে নিয়ে নিজেদের রাজনৈতিক কর্মসূচি, এবং সেই কর্মসূচি ও রূপায়ণের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন চেহারার
মানে সেই মঞ্চ কখনো হয়ে উঠেছে অন্য দল ভাঙিয়ে নেতা নেত্রীদের নিয়ে এসে সেই দলে যোগদান করানোর ব্যাপার, কখনো হয়ে উঠেছে সিনেমা এবং সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের জন্য কসরত দেখাবার জায়গা। ফলে স্বাভাবিকভাবেই শহীদদের সেই 13 জন শহীদের নাম আজকে ওদের দলের কতজন কর্মী মানে একবারে উচ্চারণ করতে পারবেন সে ব্যাপারে আমার যেমন সংশয় আছে, তেমনি আদতেও এই শহীদ কিন্তু এই জায়গা থেকে আমি আসছি আরো খুব স্বাভাবিকভাবে অমিতাভদা, মানে অনেকগুলো বিষয় রয়েছে, আমি ছোট ছোট করে আপনার কাছে আসবো এই জায়গাগুলো নিয়ে, খুব কংক্রিট উত্তর নেওয়ার চেষ্টা করবো। আমি মনিদার কাছে আসবো, তার আগে একটা দ্রুত আমাকে বিরতি নিতে হচ্ছে, আর বিরতির পর সংক্ষিপ্ত বিরতির পর ফিরে আসছি সঙ্গে। ফিরলাম বিরতির পর, অমিতাভদার কাছে আসবো, কংক্রিট উত্তর বলছিলাম আমি কয়েকটা বিষয় নিয়ে নেওয়ার চেষ্টা করবো। আমি অমিতাভদা আসবার আগে একটুখানি মণিকাঞ্চনদার কাছে আসি, একটু বার্তাটাও খুব সুস্পষ্টভাবে নেওয়ার চেষ্টা করবো, কারণ মণিকাঞ্চন তারাও কিন্তু বৈঠক করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। বিজেপির তরফ থেকেও রণকৌশল বৈঠক এই মুহূর্তে চলছে আমরা জানি। এখন এই রণকৌশল বৈঠক 26 নির্বাচনের আগে ঠিক এই সময়ে কতটা গুরুত্ব পেতে পারে, কি হিসেবে তারা এগোচ্ছেন, এবং 21 জুলাইয়ের এই প্রস্তুতি বৈঠক মণিকাঞ্চনদা আপনি বা আপনারা আপনার দল কীভাবে মূল্যায়ন করুন তৃণমূল কংগ্রেসে? কাকে মূল্যায়ন করব, মূল্যায়ন কাকে যাবে? যে ভালো পরীক্ষা ভালো ছাত্র তার তো মূল্যায়ন হয় না। তো এখানে ভালো ছাত্র তৃণমূল কংগ্রেস কতটা সেটা পশ্চিমবাংলার লোক জানে, কিন্তু যে বিষয় দুটো উঠে আসলো উত্তর দিয়ে আমি আসছি। চন্দনদাকে বলার সুযোগ দেওয়ার পরে চন্দনদা স্বাধীনতার কোথায় চলে গেলেন। দেখুন, স্বাধীনতার আগে কংগ্রেস একটি নির্দিষ্ট দল ছিল না, কংগ্রেস একটি প্ল্যাটফর্ম ছিল, যে প্ল্যাটফর্মে সবাই সামিল ছিল। সেই প্ল্যাটফর্মে কিন্তু সিপিএমের নেতাও, কমিউনিস্ট নেতাও ছিল, সেই প্ল্যাটফর্মে সংঘের নেতাও ছিল, সেই প্ল্যাটফর্মে বিজেপির নেতাও ছিল, সবাই পরবর্তীকালে যারা হয়েছে সবাই ছিল। সুতরাং এটাকে কংগ্রেসের লেগাসি বললে আমার মনে হয় খুব একটা বড় ভুল হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, যদি কোনো দিন এইসব নিয়ে ডিবেট হয় সেদিন আরও উত্তর দেব, কিন্তু 1942 সালের পরে 1947 পর্যন্ত এমন কোনো বড় আন্দোলন কিন্তু কংগ্রেস করেনি। আর স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই, তার বদলে যে দেশটা খণ্ডিত হয়েছে, লাখো লাখো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, মৃত্যুবরণ করেছে, এই কথাটা কিন্তু আমাদের ভুললে চলবে না। যে আমরা খণ্ডিত ভারতবর্ষ পেয়েছি, খণ্ডিত ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা আনার জন্য যদি কংগ্রেস নেতারা ক্রেডিট নেওয়ার চেষ্টা করে আজকের দিনে, তার সঙ্গে সঙ্গে এটাও উচিত যে লাখো লোকের মৃত্যুর জন্য আমরা দায়ী, এই কথাটাও যেন তারা এক নিঃশ্বাসে স্বীকার করে, তবেই বুঝবো সততা রয়েছে। নাম্বার 2 পয়েন্ট, যেটা কাঞ্জিলালদা বললেন যে অনেকে মিলেছে, কংগ্রেস ভেঙে অনেক দল হয়েছে, অনেক বড় দল কংগ্রেসে এসে মিলে গেছে, এরকম উদাহরণ আমার মনে হয় খুব একটা নলেজে নেই, স্বল্প বুদ্ধি। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এটা হয়েছে। আর এটাও হয়েছে যে কংগ্রেস থেকে যারা ভেঙেছে তারা কিন্তু এস্টাবলিশড দল হয়েছে। মমতা ব্যানার্জিকেও ধরা ছাড়াও আরও কিন্তু অনেক কংগ্রেস লিডার রয়েছে যারা কংগ্রেস ভেঙে গিয়ে দল তৈরি করেছে, চিফ মিনিস্টার হয়েছে এবং দীর্ঘদিন ধরে পার্টি করেছে। কিন্তু বিজেপি ভেঙে গিয়ে একটা দল তৈরি হয়েছে, সেই দল ক্ষমতায় এসেছে, রাজত্ব করেছে, এরকম এক্সাম্পল আরও নেই। আরেকটু আদর্শগতভাবে বলতে পারি, যে আদর্শের জন্য জাতীয়তাবাদ বা হিন্দুত্বের যে আদর্শ নিয়ে যে সংগঠনটি 1925 সালে তৈরি হয়েছিল, সেই সংগঠনটি 100 বছরে কিন্তু কোনো খণ্ড হয়নি। এই এক্সাম্পল কিন্তু ভারতবর্ষে নেই, সারা পৃথিবীতে আছে কিনা সন্দেহ আছে। আদর্শের জন্য যখন দল তৈরি হয়, কোনো সংগঠন তৈরি হয়, সেই সংগঠনে ভাঙন হয় না। শুধুমাত্র স্বার্থের জন্য যে দল তৈরি হয় সেই দলেই ভাঙন তৈরি হয়। তার এক্সাম্পল কংগ্রেস। তখন কংগ্রেসি নেতারা চেয়েছিল দেশ ভাগ হোক, কোটি লোক মারা যাক, লাখো লোক মহিলার ইজ্জত যাক, কিন্তু আমরা ক্ষমতায় আসব। এই স্বার্থের জন্য যে সংগঠন তৈরি হয়েছিল সেই সংগঠনই কিন্তু পরবর্তীকালে ভাগ হয়েছে। এইবার আসি আমরা যে 26-এর নির্বাচন। দেখুন, 26-এর নির্বাচন হবে, পশ্চিমবাংলায় আবহাওয়াও তৈরি হয়েছে, কিন্তু আমার যদি কংগ্রেস তৃণমূলের কেউ থাকতো আমি বলতাম, বা সিপিএমেরও যদি কেউ থাকতো আমি বলতাম যে বাঙালি হিসাবে আমরা নিজেদের শিক্ষিত, রাজনৈতিক সচেতন বিষয়ে গর্ববোধ করি, কিন্তু 26-এর ইলেকশন কি এমন রেকর্ড করতে পারবে যে একটি মানুষের একটু রক্তক্ষরণ হবে না, একটি মহিলার ওপর অত্যাচার হবে না, কোনো বিরোধী কর্মীর ওপর অত্যাচার হবে না, কারো হত্যা হবে না, নির্দিষ্টভাবে সুন্দরভাবে একটি নির্বাচন, এই উপহার কি আমাকে দিতে পারবে? আমরা গত 50 বছরে দিতে পারিনি। সুতরাং এটা কিন্তু আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।
রাজনীতি থাকবে, মুখ্যমন্ত্রী থাকবে, পরিবর্তন হবে, দল থাকবে, দলের পরিবর্তন হবে, নতুন দল আসবে, কিন্তু যে ইতিহাস আমরা তৈরি করেছি, সিপিএমের জামানায়ও তৈরি করেছি এবং তৃণমূল কংগ্রেসেরও গত প্রায় 15 বছরে যে ইতিহাস আমরা তৈরি করেছি, সেটা কিন্তু আমরা মুছতে পারিনি। সেই মোছাটা আগে দরকার, রাজনীতির পরিবর্তনটা পরে দরকার। এবং খুব অবাক হওয়ার নেই যে সুপ্রিম কোর্ট এই গত 10 দিন আগে রায় দিয়েছে যে 2021-এর নির্বাচনের পরে শুধুমাত্র বিজেপি করার অপরাধে বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে, হিন্দুদের নারীদের পার্টি অফিসে ডেকে তার ইজ্জত হরণ করা হয়েছে। এই রায়, সুপ্রিম কোর্টের রায়, এই যে একটা ন্যাক্কারজনক পোলারাইজেশনের সৃষ্টি, শুধুমাত্র একটি সম্প্রদায়কে খুশি করতে গিয়ে বাঙালি হিন্দুর ওপর অত্যাচার, এবং রিসেন্টলি মুর্শিদাবাদে যেটা হলো, বেছে বেছে হিন্দুর বাড়িগুলোকে ক্রস চিহ্ন দিয়ে দাগ দেওয়া, তাকে ভেঙে দেওয়া, মহেশতলায় যে ঘটনা হলো, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, রাজনৈতিক লড়াই হতে পারে, গোষ্ঠী সংঘর্ষ হতে পারে, কিন্তু কোনো গোষ্ঠী সংঘর্ষে তুলসী মন্দির ভেঙে দেবে, কোনো গোষ্ঠী সংঘর্ষ হিন্দুদের মন্দির ভেঙে দেবে, এটা কি হচ্ছে? এই যে পশ্চিমবঙ্গের রাজনীতি পরিবেশ তৈরি হয়েছে, এই রাজনীতির পরিবেশ থেকে কি আমরা 26-এ বেরিয়ে আসতে পারবো? এই প্রশ্নটা বিরোধীরাও কি কোনো রকম বার্তা কি দিচ্ছে, মানে তারাই না, বিরোধীদের কাজ কি? বিরোধীদের কাজ শাসক দল যে ভুলগুলো করছে সেইটাকে হাইলাইট করছে একদম। তারপরেও এটা কি ভয়ের নয়? মানে আমি বলছি, অনুব্রত মণ্ডলকে আমরা যেভাবে দেখলাম আগের দিন, গতকাল এক ছাতার তলায় প্রত্যেকে চলে আসলেন, আবার এক কাট্টা হলেন, একসঙ্গে হলেন সবাই। নেতাদের এক আটটা দিয়ে তো পরিবর্তন হয় না, জনগণের এক আটটা দিয়ে পরিবর্তন হয়। মণিময় বলো তো, যখন 2011-র যে পরিবর্তন হয়েছিল, তখন কি তৃণমূলের সিপিএমের সব নেতারা গিয়ে তৃণমূল কংগ্রেস জয়েন করেছিল? করেনি তো। তাও কেন সিপিএম হারলো? নেতাদের এক আটটা আমার খুব ভালো মনে আছে, 2011 নির্বাচনের আগে হাওড়ায় বুদ্ধদেব ভট্টাচার্য যে র্যালি করেছিল, তার আগে যে ব্রিগেড হয়েছিল, তার যে জনসমাবেশ হয়েছিল, সেই জনসমাবেশে কিন্তু কেউ উপলব্ধি করেনি যে 2011-এই সিপিএম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তো সুতরাং কোনো নেতারা এক হয়ে গেল, তাতে কিন্তু পরিবর্তন হবে কি হবে না, এই প্রশ্ন কিন্তু অন্তত পশ্চিমবাংলায় থাকে না, এটা আমরা বুঝতে পারি। চন্দনদার থেকে রিপ্লাই নিয়ে আমি ডেফিনেটলি অমিতাভদার কাছে আসবো। চন্দনদা বলুন। না, আমি তোমাকে দেখো শুরুতে যেটা বলি, অভিমুখ যেটা নিয়ে তুমি শুরু করবে, মনির থেকে আমরা সেটা পেলাম না, কারণ আমি খুব আগ্রহ বলে অপেক্ষা করছিলাম বিজেপির বৈঠক, বিজেপি কিভাবে ভাবছে, তার কারণ এই মুহূর্তে প্রধান বিরোধী দল তো রাজ্যে বিজেপি, এটাও তো অস্বীকার করে লাভ নেই। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে, এটা সত্যি ঘটনা, কংগ্রেসের মতো বিশাল একটা প্ল্যাটফর্ম, রাজনৈতিক দল তো অবশ্যই 1885-তে রেজিস্ট্রেশন দিয়ে শুরু, এবং এখানে শুধু প্ল্যাটফর্ম তো এই কারণেই যে সারা ভারতবর্ষের বহু চিন্তার ফসল হচ্ছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। কংগ্রেস শব্দটার অর্থই তো কনভোকেশন, একত্রিত, সম্মিলিত। এখন প্রশ্নটা হচ্ছে যে এই দলের মধ্যে থেকে যদি কোনো লেগাসি তৈরিও হয়, সেই লেগাসিগুলো বহন করতে পারা না পারাটা সেই দলের, সেই গ্রুপের দায়িত্ব। কিন্তু একটা জিনিস আমাকে বুঝতে হবে, এমন একটি দল নয় যেটা ধরো হিন্দু মহাসভা, এই যেমন বলেছে যে কেউ কে ভাগ হয়ে বেরিয়ে গেছে, 3টে নাম পরিবর্তিত হয়েছে, অর্থাৎ সিকোয়েন্সিয়াল নাম পরিবর্তনের কারণগুলোকেও বিশ্লেষণ করার দরকার। হিন্দু মহাসভা হলো জনসংঘ, জনসংঘ হলো বিজেপি, আর সেই বিজেপি নতুনতম দল 1980 সালে তৈরি হয়েছে, 6 তারিখ এপ্রিল মাসে। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে যে তোমাকে প্রথমত যেটা ভাবতে হবে, আমরা অ্যাবসলিউটলি, আমি তোমাকে বেসিকলি না, প্রাচীনতম দল, এটা তো শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীর গ্র্যান্ড ওল্ড পার্টি সারা পৃথিবী জুড়ে রাজনৈতিক দল হিসেবে। কিন্তু আমি তোমাকে অন্য কথা বলছি, আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হলো যে আজকে একটা জিনিস তো আমাদের পরিষ্কার, যে দেশটা যেমন ভাগ হয়েছে তার দায়বদ্ধতা বহুভাবে কংগ্রেস স্বীকার করেছে, কিন্তু দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মানুষ তো রিজেক্ট করলো না কেন? সেই মুহূর্তে শ্যামাপ্রসাদ বাবুকেও জয়েন করতে হলো কংগ্রেসের মন্ত্রিসভায় কেন? মানে আমি বলছি এই সাকাম ওই সময়টাতে মানুষ তো রিজেক্ট করে দেওয়া উচিত ছিল কংগ্রেসকে। জাস্ট এ মিনিট মনি, তুমি বলবে, তুমি আমার পরে বলবে। আমি বলছি যে মানুষ কেন রিজেক্ট করলেন না, কেন অপরচুনিজমকে জায়গা দেওয়া হলো, কেন যে সময় ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে না আমার এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বিজেপির স্রষ্টা, কেন যেখানে এটা বুঝতে হবে যে প্রথম মন্ত্রিসভাতে নেহেরুর কেন উনি জয়েন করলেন? আমার প্রশ্ন হচ্ছে, এই অনেক প্রশ্নের উত্তর কিন্তু এরা দিতে হবে বিজেপিকে। আর শেষ করবো এখানে বলে, আমরা অনেক তাত্ত্বিক আলোচনা করতে পারি, সব তার জন্য আলাদা প্ল্যাটফর্মও দরকার, কিন্তু একটা জিনিস বুঝতে হবে,
বিজেপি এই যে কেষ্ট তৈরি হওয়া আর বিজেপির এখন হায়ার মার্সিনারিস, বিজেপির দলটাই তো হায়ার মার্সিনারিস। আমরা সকলেই জানি তৃণমূল মূলত বিজেপি, মানে সেট ইন বিজেপি, বিরোধী দলনেতা নিয়ে যারা নেতৃত্ব দেবে, তারা যারা কেষ্টকে তৈরি করেছে তাদের কাছ থেকে আমরা আশা করব না নিশ্চয়ই কেষ্টকে খতম তারা করবে, হয়তো আরও বাড়াবে, মানে এই ধরনের কেষ্ট তৈরি করবে যদি ইভেন পালা পরিবর্তন হয়ও। মনিরা দেখবে আলটিমেটলি অসহায়তা দৃষ্টি দিই। আচ্ছা চল মনিদার থেকে শর্ট রিপ্লাই। শর্ট বলার এটা বললো যে মানুষ কেন রিজেক্ট করেনি, দেশ ভাগের সময় কি মানুষের কাছে গণভোট হয়েছিল দেশটা ভাগ হবে? গণভোট হয়েছিল, এবং খুব জ্ঞাতার্থে বলছি জওহরলাল নেহরু কিন্তু ভারত মাতা বা ভারতের সংবিধানকে সামনে রেখে শপথ গ্রহণ করেনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে। জওহরলাল কিন্তু রানী ইংল্যান্ডের রানীর শপথ নিয়েই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণটা করেছিল। সুতরাং এই একটা বিরাট ইতিহাস, যেটা চন্দনদা বললো একমত যে এই আলোচনা দেওয়ার জন্য সম্পূর্ণ আলোচনা দরকার। এবং মণিময় এটা খুব অবাক হওয়ার নেই যে এই কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা কোনো ভারতীয় নয়, এবং এই কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা মানে সেক্রেটারি দীর্ঘদিন ব্রিটেন ইংলিশ নাগরিক ছিল, দীর্ঘদিন, একটা দুটো বছর নয়। সুতরাং যদি এটা চিন্তা করা হয় যে কংগ্রেস দলটা তৈরি করা হয়েছে কোনো ভারতীয় তৈরি করেছে, একটা প্ল্যান মাফিক, এই নিয়ে একটা আলোচনার দরকার আছে। হিন্দু মহাসভা যেটা তোমাদের প্যারেন্ট বডি হলো, সে তো আলটিমেটলি তৈরি হয়েছে। বলছি অনুব্রত তৈরির জন্য তৃণমূল কংগ্রেস যদি দায়ী থাকে, তাহলে বাংলার যার উপরে আজকে বিরোধীরা সব থেকে বেশি বিরোধিতা করছে যে ব্যক্তিকে, মমতা ব্যানার্জিকে তৈরি করার জন্যও কিন্তু কংগ্রেস দায়ী। এই কথাটা বিজেপির হাত ধরে বেরিয়েছে, একটা গুরুত্বপূর্ণ বিজেপির হাত ধরে সরকার তৈরি করবার চেষ্টা করেছে। কোন সরকার না তৈরি হলো, তৈরি হয়েছে আপনাদের কাছে মানুষ জানে ধাক্কা মেরে একটা দল তৈরি করে মুখ্যমন্ত্রী হয়ে গেল। আরে এই যে 21 জুলাই তো আপনাদের কার্যক্রম, 21 জুলাই আপনাদের কার্যক্রম, সেই কার্যক্রমে ও হাইলাইট করছে, আর আপনারা বসে বিরোধিতা করছেন, বিরোধী লড়াই করতে হবে, লড়াই করতে হবে, কোন বিরোধিতা করুন, মানুষকে ভুল বোঝানো, মানুষকে ভুল বোঝানো। আমি আবারও বলি, মানুষকে ভুল বোঝানো 21 জুলাই কংগ্রেস কেন ধরে রাখতে পারলো না বিজেপিকে? তৃণমূল কংগ্রেস তার একটা কর্মসূচি হিসেবে দেখে নিয়ে তারা এগোচ্ছে এবং তারা তার প্রিপারেশন পর্যন্ত বৈঠক সারছে। আমি অমিতাভদার কাছে আসবো। আমি ফিরে এলাম বিরতির পর। অনির্বাণ ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আইনজীবী। পরিচয় করিয়ে দিয়ে অনির্বাণ দা, স্বাগত অনুষ্ঠানে। অনেকক্ষণ অনুষ্ঠান হয়ে গিয়েছে আমাদের। বেশ, আমি অমিতাভদার কাছে আসবার আগে দুটো বক্তব্য শোনাবো। আমি এই কারণেই বক্তব্য শোনাবো কারণ দলের অন্দরে অনুব্রত মণ্ডলকে নিয়েও বেশ কিছু পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। গতকাল একদিকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে ফিরহাদ হাকিমের বক্তব্য, অন্যদিকে দাঁড়িয়ে শোভনদেব বাবুর বক্তব্য। দুটো বক্তব্য ভালো করে শুনবেন। আমি তারপরে আসছি অমিতাভদার কাছ থেকে একটু রিপ্লাই সঙ্গে দেখবেন, থাকুন। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না। তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। কিন্তু অনিল বোসের সময় তো এই প্রশ্নটা করেননি, বিনয় কোঙ্গারের সময় তো এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় তো এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ না কেন? শাস্তি তো হয়েছে। একটা লোককে, রাজনৈতিক নেতা, সে এককালে একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে, বাধ্য করা হয়েছিল তাকে। এর থেকে আর কি আছে? তাকে সত্যাপন মেরে তার শাস্তি হয় না, তার যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছে। স্বাভাবিকভাবে আমি শুনলাম এবং আপনাদেরকেও শোনালাম। অমিতাভদার কাছে এই জায়গাতেই আসবো। অমিতাভদা, আমার এই দুটো জায়গায় কংক্রিট একটা ছবি একটু জানবার চেষ্টা করব আপনার থেকে। এক তো হচ্ছে একত্রীকরণ, আবার দলে অনুব্রত মণ্ডল সহ যারা যারা আসলেন এই বৈঠকে যোগ দিলেন। আবার একটা ছবি দেখলাম সবাই একসঙ্গে হয়ে গেলেন। সে ভুল হয়েছে, অনেক কিছু চিঠি চারাচারি, ক্ষমা চেয়ে নেওয়া, অনেক কিছু হয়েছে, তারপরেও আমরা দেখলাম এই একত্রীকরণের ছবি। আবার এই ভুল করলে পরে দল পাশে থাকতে পারে এবং সেই জায়গায় কোনো কিছু অসুবিধার কথা নয়, সেই ছবিটা আমরা দেখলাম। এটা আবার বিরোধীদের কাছে কতটা ভয়ের জায়গা? এই ছোট দুটো বিষয় আমি আপনার থেকে একটু রাজনৈতিক ব্যাখ্যা নেব। দেখো মনিময়, এটা খুব স্পষ্ট যে আগেও বলেছি তৃণমূল কংগ্রেস দলটা যে ছোট ছোট, হিন্দিতে যাকে বলে কড়ি, বিভিন্ন কড়িগুলো জুড়ে জুড়ে যে দলটা তৈরি হয়েছে, সেই কড়িগুলো যদি আলগা হয়ে যায় তাহলে দেখা যায় যে চেহারাটা ধারণ করে সেটা তৃণমূল কংগ্রেসের জন্য খুব সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে না। ধরা যাক
যখন শুভেন্দু অধিকারী সেই কড়ি একটি বেরিয়ে গেলেন, বা রাজীব বন্দ্যোপাধ্যায় যখন চলে গেছিলেন, বা ফলে অস্বস্তির পরিস্থিতি ঘনীভূত হয়, এটা খুব সহজ ব্যাপার। ফলে যত যাই হোক, অনুব্রত মণ্ডলের মতো এই যে শোভনদেববাবু যে কথাটা বললেন, একটা দলের একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, আমি জানি না তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্রে দলীয় দণ্ডমুণ্ডের কর্তা বলে কোনো পদ আছে কিনা। তিনি বলছেন দণ্ডমুণ্ডের কর্তা, এটা একটা প্রবাদ বাক্য বা লোকভাষা থেকে তৈরি হওয়া কথা, কিন্তু এই দণ্ডমুণ্ডের কর্তার কোনো নির্দিষ্ট প্রভাব নেই। প্রচন্ড প্রভাবশালীকে আমরা দণ্ডমুণ্ডের কর্তা বলি। তা ওদের দলে যদি শৃঙ্খলা থাকে, সেখানে দণ্ডমুণ্ডের কর্তা তো একজনই। জেলাতে দণ্ডমুণ্ডের কর্তা এই শব্দটা বলে যখন তাকে ব্যাখ্যা করে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন যে তার হাতে অসীম ক্ষমতা ছেড়ে দেওয়া হয়েছিল। সেই অসীম ক্ষমতাধর মানুষ, তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। প্রায়শ্চিত্ত সেটাই, আপনারা এই প্রায়শ্চিত্তকে স্বীকার করুন বা আপনারা মেনে নিন যে তার যথেষ্ট প্রায়শ্চিত্ত হয়ে গেছে। এবার আবার আমরা তাকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসছি। এই আমরা তাকে বকাঝকা করে দিলাম, এটাই তার জন্য লাস্ট চান্স বলে জানিয়ে দিলাম, এবং তাকে আমরা মূল স্রোতে আবার নিয়ে আসছি, কারণ সামনে 26-এর বিধানসভা। তাছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ ইনপুট এখানে ঢুকে গেছে, সেটা হচ্ছে যখন উনি ওই কুকথাগুলো বলছিলেন, সেই কুকথা বলবার অব্যবহিত পরেই রাজ্য বিজেপি সভাপতি একটি চমৎকার মন্তব্য করে বসলেন যে অনুব্রত মণ্ডলের ওপরে হঠাৎ শাসক দলের এমন প্রতিক্রিয়া কেন, উনি হিন্দু বলেই কোট আনকোট। এই যে কথাটা, সঙ্গে সঙ্গে দলও একটু সতর্ক হয়ে গেল যে অনুব্রতকে কি টানার চেষ্টা হচ্ছে, অর্থাৎ অনুব্রত কি এবার বিজেপির পকেটে চলে যাবেন। যদি যান তাহলে দুদিক থেকে দলের বিপদ, কারণ অনুব্রত এমন অনেক কিছু কথা জানেন যা তিনি জেলখানায় বলেননি বা জানাননি এখনো তদন্তকারীদের। সেটা যদি বলতে শুরু করেন, যেটা কুণাল ঘোষ একসময় বলেছিলেন, বলতে শুরু করেছিলেন, তারপর তাকে আবার পকেটে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, দলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এখন ঠিক উল্টো কথাগুলোই কুণাল ঘোষ বলেন। কিন্তু অনুব্রতর কেসটা যদি আবার নতুন করে বুমেরাং হয়ে যায় এবং অনুব্রত মুখ খুলতে শুরু করেন, সেক্ষেত্রে এই 26-এর নির্বাচনের আগে দলের পরিস্থিতিটা এসে কি জায়গায় দাঁড়াবে। এবং একই রকম কারণে এই যে ঐক্যবদ্ধতার আরো একটা জায়গা আছে, ঐক্যবদ্ধতার আরো একটা সূত্র তোমাকে চিহ্নিত করে দিই মণিময়। দেখো, বিধানসভার এখন অধিবেশন চলছে, সেই বিধানসভার অধিবেশনে শোক প্রস্তাব থেকে শুরু করে নানান রাজনৈতিক আলোচনা ইত্যাদি উঠে আসছে। শাসক পক্ষ বিরোধী পক্ষ উভয়ই মতামত রাখছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে এই যে 26,000 মানুষের চাকরি চলে গেল, এতগুলো মানুষের তাদেরকে উদ্ধার করবার জন্য মুখ্যমন্ত্রী ভাতা টাতা ইত্যাদি বললেন, সেটাও বন্ধ হয়ে গেল। এসব নিয়ে বিধানসভার ফ্লোরে কোনো আলোচনা নেই, একটা টু শব্দ পর্যন্ত নেই, কেউ একটা উল্লেখ পর্যন্ত করছেন না। সরকার পক্ষ তো করছেন না, সে তো বোঝাই যাচ্ছে, বিরোধী পক্ষেরও কেউ বলছেন না। স্বাভাবিকভাবে এটা খুব স্পষ্ট যে এই মুহূর্তে কিন্তু আমাদের বাংলাতে মানুষের জন্য রাজনীতি, মানুষকে বাঁচাতে হবে, অপশাসন চলছে, সেখান থেকে মানুষকে মুক্তি দিতে হবে ইত্যাদি জাতীয় যে কথাগুলো বলা হয়, সেই কথাগুলোর অন্তঃশ্বাস শূন্যতা। সেই আবার যাদের যে খাঁচায় থাকলে টিকে থাকা, ক্ষমতায় টিকে থাকা সহজ হয়, তাদেরকে সেই খাঁচায় নিয়ে আসা, ফিরিয়ে নিয়ে আসা, যেন তেন প্রকারেণ এই পপ বকে দিলাম ইত্যাদি জনসমক্ষে দেখিয়ে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, না জানিয়ে রেকর্ড করার জন্য ওসির মোবাইল ফোনটি যে আইনে যেভাবে বাজেয়াপ্ত করেছে পুলিশ, যে পদ্ধতিতে সেই ব্যাপারটা করেছে, অনির্বাণ আইনের ছাত্র এবং আইন চর্চা করে, আরো ভালো বলতে পারবে। ঠিক একই কারণে আরো কিছু বিশেষজ্ঞ, আরো কিছু বিশেষ রাজনৈতিক ব্যক্তির মোবাইল ফোন সিজ হওয়া উচিত তদন্তের স্বার্থে, কিন্তু সেগুলো ঘটেনি। মানে একই রকম মানে কাণ্ডের ক্ষেত্রে দুরকম ছবি, এইটা দেখতে দেখতে আমরা যখন অভ্যস্ত হয়ে গেছি, ঠিক সেই সময় যে রাজনৈতিক জল্পনাগুলো দুটো দলের দুটো বৈঠক বা 21শে জুলাইয়ের সভা ইত্যাদিকে কেন্দ্র করে গড়ে উঠছে, তাতে আম বাঙালির, পশ্চিমবঙ্গবাসীর খুব আশার ছবি দেখার কোনো কারণ নেই। ঠিক আছে, চলুন আমি আপনার ক্ষমতায় টিকে থাকা। আমি এই জায়গা থেকে, যেহেতু আইনজীবী রয়েছেন নির্বাণদা আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত, মানে তিনি এখনো জামিন নেননি, কিন্তু পুলিশ আবার তাকে ধরেন উনি। তো এখন কেন ধরলেন না, কি কারণে ধরলেন না আমরা জানি না, কিন্তু কলকাতায় অনুব্রত বাবুকে দেখা গেল। তো আমি অনির্বাণদা ঠিক এই জায়গা থেকেই দাঁড়িয়ে আমি বলছি, মানে মানুষের কাছে এই ছবিটা, তার ব্যাখ্যাটা কি যাচ্ছে? ব্যাখ্যা যাওয়া যাবে তো কিছু নেই, পুলিশ তার মতো করে প্রসিডিংস চালাচ্ছে। অনুব্রত মণ্ডল দলীয় স্তরে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে, শোকজ করা ইত্যাদি সেটা করা হয়েছে। তিনি তার দলের জায়গা, সাংগঠনিক কাজের মিটিং ইত্যাদি কল করা হয়েছে, তিনি সেখানে গেছেন। এটা নিয়ে দুটোর মধ্যে কোনো দুটো গুলিয়ে ফেলার কোনো জায়গা নেই। কিন্তু এখানে বৃহত্তর প্রসঙ্গ হলো যে 21শে জুলাই 1993 সালের যে ঘটনা, সেটা কিন্তু মূলত ঘটেছিল যুব কংগ্রেসের মিছিলের ওপর বা তাদের কর্মসূচির ওপর সিপিএম সরকারের গুলি চালনা নিয়ে। মজার বিষয়টা হয়েছে যে
21শে জুলাই নিয়ে বর্তমানে কংগ্রেস তাদের বিশেষ কোনো উচ্চবাচ্য আর দেখা যায় না, শোনাও যায় না, কিন্তু সিপিএমের সঙ্গে তাদের জোট, অলিখিত একটি জোট এই সময় কালীগঞ্জের যে উপনির্বাচন আসতে চলেছে সেইখানে রয়েছে, আগামীতে 26-এ তারা জোট করবেন কিনা সেইটার নিয়ে প্রসঙ্গ অনেক নানা রকম আলোচনা চলছে। সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি বিধানসভায় কেন এই কোটানকোট যেটা অমিতাভদা বলছিলেন মানুষের হয়ে প্রশ্ন তোলেন না, সেটা নিয়ে যদি এরা কিন্তু আর কোনো রকম বক্তব্য রাখছেন না। বিজেপি তুলছে না বিরোধী হিসেবে সেই সমালোচনা থাকবেই, কিন্তু সংযুক্ত মোর্চা অর্থাৎ সিপিআইএম, আইএসএফ এবং কংগ্রেসের মিলিত সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক তিনিও কেন প্রশ্ন তোলেন না, সেটা নিয়ে কিন্তু সিপিএম বা কংগ্রেস কারো তরফ থেকেই কোনো আলোচনা শোনা যায় না। বরং 21শে জুলাই যাতে কোনো মতে একটু টুক করে পালন করে দিয়ে বেরিয়ে যাওয়া যায়, যাতে লোকে বিশেষ দেখতে না পায়, সেইটা কংগ্রেসের তরফ থেকে কিন্তু সর্বতভাবে চেষ্টা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব সিপিএমের পায়ে সমর্পণ করার পরে তারা যদি মনে করেন তারা বিরোধী স্পেসে কোনো রকম ভূমিকা রাখতে পারবেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। কারণ কংগ্রেসই যে রাজনৈতিক ধারা, আমি তাকে সম্মান জানাই। তারা এইভাবে যদি বিলুপ্ত হয়ে যান, সেটা সার্বিকভাবে যারা কংগ্রেসই, আমি কংগ্রেসের কথা বলছি না, কংগ্রেসই মানুষজন বাংলায় রয়েছেন, তারা তাতে খুব খুশি হন বলে আমার মনে হয় না। তৃণমূল কংগ্রেস যে কারণে তৈরি হয়ে সফল হয়েছিল তার কারণ একটাই, সৎভাবে তারা সিপিএম বিরোধিতাটা করেছিল, লড়াইটা করেছিল। যে সততা তৎকালীন কংগ্রেস নেতৃত্ব দেখাতে পারেননি, পরবর্তীতে নিজেরা তারা প্রমাণই করে দিয়েছেন। যেহেতু 21শে জুলাই সামনে, তার এত প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে, আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই সংক্রান্ত প্রস্তুতি আপনি চারিদিকে ছবি দেখতে পাবেন, একের পর এক মিটিং, পোস্টার, হোর্ডিং ইত্যাদি যা যা হওয়ার ইত্যাদি চলছে। কংগ্রেসের আপনি একটা ছবি দেখান, কিচ্ছু দেখাতে পারবেন না। অথচ যে 13 জন খুন হয়েছিল সিপিএমের সরকারের পুলিশের গুলিতে, তারা কিন্তু আদতে কংগ্রেস কর্মী ছিল। সেই সময় তৃণমূল হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেসের কিন্তু এই নিয়ে কোনো সে নেই, তারা একটি রা অব্দি কাটে না, তারা সিপিএম এর সঙ্গে বন্ধুত্ব। চন্দনদার থেকে রিপ্লাই ডেফিনেটলি নিতেই হবে। দেখুন, অবশ্যই 21শে জুলাই যে সময় শুরু হয়েছিল, মানে 1993 সালে এই শহীদ দিবসের পরবর্তী সময়টাতে, যেটা অনির্বাণদা বলছিল, প্রত্যেকে বলছিলেন এই জায়গায়, যাই হোক তখন তো তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি, যাই হোক না কেন, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং যে এবছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এই পোস্টারে থাকছে না, যেই পোস্টার এই মুহূর্তে তৈরি হয়েছে। এটা সুদীপ ব্যানার্জি তিনি খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন যে কেন থাকছে না। আমি সেই ব্যাখ্যাটাও ডেফিনেটলি আপনাদেরকে শোনাবার চেষ্টা করবো এবং পোস্টারটাও আপনাদেরকে দেখাবো, যে পোস্টারটা ইতিমধ্যে তৈরি হয়েছে। তবে 22, 23, 24 আমরা দেখতে পেয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পোস্টারে, কিন্তু তার ছবি ছিল। এইবারের ছবিটা খুব ইন্টারেস্টিং, তার ব্যাখ্যাটাও ইন্টারেস্টিং। কি বলছেন সুদীপবাবু, শোনাবার চেষ্টা করুন, শুনুন। জেলাগুলো তাদের জীবনের সমস্ত শক্তি দিয়ে প্রতি বছরই চেষ্টা করে যে সর্বোচ্চ পরিমাণে তারা মানুষকে এসে উপস্থিত হবে। এবারকার সেই উদ্যোগ আরো অনেক অনেক বেশি গুণ থাকবে, এবং আমরা যেটা শুরু করেছিলাম বলতে, সর্বকালীন রেকর্ড এবারকার 21শে জুলাই দেশের মানুষ দেখতে চলেছে। কোনো একটি দল একক শক্তিতে একটি শহরের বুকে কত বড় সভা করতে পারে, তার নজির আমরা রাখবই রাখবো। আমি হয়তো খুব বেশি সময় পাবো না, তাই আমি অনির্বাণদাকে দিয়ে শুরু করে আমি ডেফিনেটলি চন্দনদার থেকে রিপ্লাই নেবো। এর আগে অনেকগুলো বিষয় নিয়ে বলেছেন অনির্বাণদা, আমি এইটুকুনি প্রাসঙ্গিকতা একটুখানি জানবার চেষ্টা করবো। এখানে বিশেষ বিতর্কের কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই বিষয়টা জানিয়েছেন যে 21শে জুলাই যে স্পেসিফিক 1993-এর ঘটনা, তার সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্ক ছিল না, যে কারণে মূলত নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। এবং আপনি যেটা একটু আগে বলছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেস ছিল না, একদম ঠিক কথা। কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার এক অর্থে বীজ কিন্তু সেই দিনের মধ্যে নিহিত ছিল বলে আপনি ধরে নিতে পারেন। কারণ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মিছিল, তার ওপর সিপিএমের পুলিশের গুলি চালনা, এবং পরবর্তীতে কংগ্রেসের একটি অংশের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা, তারপরেই কিন্তু সেই ইনডোর আউটডোর বিখ্যাত সেই ঘটনা, এবং তারপরে তৃণমূল কংগ্রেসের গঠন, যার ফলে 1993 সালের 21শে জুলাই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসি রাজনীতি বাংলার ক্ষেত্রে তার লেগাসিতে, তার ইতিহাসে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেই গুরুত্বের জায়গাটা তৃণমূল কংগ্রেস ধরে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাতে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে ছিলেন না, তার সেখানে ভূমিকা থাকার কথাও নয়, তিনি সেটাই জানিয়েছেন, যে কারণে তার ছবি নেই। কিন্তু কংগ্রেসি রাজনীতির যে মশাল, সেটা তৃণমূলের হাত দিয়েই বাংলায় কিন্তু অতিবাহিত হচ্ছে, আগামীতেও সেটা হবে বলেই মনে হয়। চন্দনদা, একেবারে পরিষ্কার একটা জায়গা থেকে বলি, আজকে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে কি থাকবে না সেটা স্বতন্ত্র ব্যাপার, এবং এর আগে ছিল, এখন কেন ছিল না তারও এক্সপ্লানেশন। সম্ভবত পাওয়ারটাকে ইনভেস্ট করা হচ্ছে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোকাস করে এবং 26-এর নির্বাচনের ক্ষেত্রে। ঠিক আছে, একটা জিনিস আমাকে বারবার বুঝতে হবে, 98 সালে, মানে আমি দীর্ঘ রাজনীতি করাতে ওই জাংশনসগুলো আমার খুব খুব স্বাভাবিকভাবে আমরা ইনভলভমেন্ট আছে। ওই 93 সালের ঘটনাটা যেমন আমার চোখের সামনে, তার আগে মৃত্যুর ঘণ্টা 92 সালে ব্রিগেডের, সেটাতেও আমার চোখের সামনে। ইনফ্যাক্ট 98 সালে ভেঙে যাওয়া তৃণমূল কংগ্রেসটাও চোখের সামনে। আমি তখনও প্রশ্ন তুলেছিলাম, কংগ্রেস কেন? যে প্রশ্নটা আমি এখানে তুলেছি, কংগ্রেস শব্দটা কেন? লেগাসি তো কংগ্রেস বহন করে, তৃণমূল কি বহন করে? আদারওয়াইজ একটা দল 98 সালে ভাঙলো, সেই দলটি 99 সালে, অর্থাৎ 6 মাস আলটিমেটলি সেই দলটি হাত মেলালো বিচারধারা ঠিক উল্টো দিকে থাকা বিজেপির সাথে। এটা তো বাস্তব। সরকার গঠন হলো বাজপেয়ীজির, সেখানে মন্ত্রী, এটাও তো বাস্তব। তো আমার প্রশ্নটা হচ্ছে, আইডিওলজির প্রশ্নটা 3টে দল করতে পারে এই ভারতবর্ষের জায়গায়, ভারতবর্ষে দাঁড়িয়ে। গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেস, যেটা বারবার বলছে লেগেসি, দ্বিতীয় জাতীয় কংগ্রেস, দ্বিতীয় বিজেপি, তৃতীয় কমিউনিস্ট পার্টি। এটা লেগেসি বিচারধারার করতে, তৃণমূল এখানে আসে না। এবার তোমাকে একটা কথা বলে শেষ করি, তুমি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বলছো। 2005, 6, 7 পর্যন্ত যে ছবিটা ব্যবহার করা হতো 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে, সেখানে সামনে থাকতো কংগ্রেসের ঝান্ডা হাতে তোলা ওই 13 জন মানুষগুলো, মানে যারা খুন হয়েছে, বা একটা ব্যাপক সংখ্যক মানুষের জমায়েত কংগ্রেসের ঝান্ডা হাতে। আজকে সেই ঝান্ডাটাকে সামনে প্রজেক্ট করা যায় না, বিকজ কংগ্রেসকে ভয় পেতে হয়। ওটা কংগ্রেসের দুটো পয়েন্ট, সেটা হচ্ছে কংগ্রেসের যে লেগাসি সেটা তৃণমূলের বহন করার নাকি অধিকার নেই। আচ্ছা, বর্তমান যেটা কংগ্রেস, এটাও তো কংগ্রেস আই, তাই তো? ইন্দিরা গান্ধীর তৈরি কংগ্রেস আই, যদি খুব ভুল না করে দেখি চন্দনদা, অরিজিনাল কংগ্রেস বলতে যদি কিছু বোঝায়, এটাও তো সেটাও তো নয়। সম্ভবত জানো 83 সালে সে তো ওর সব টেকনিক্যাল যে ছেড়ে দিই, কিন্তু ইন্দিরা গান্ধী কংগ্রেস বানালো তো, এটা কংগ্রেস আই হয়েছিল তো, আমি যদি ভুল না করে থাকি। আচ্ছা, দ্বিতীয় কথা, মতাদর্শের উল্টো দিকের কারো সঙ্গে কৌশলগত জোট, এটা নিয়ে আপনার আপত্তি নিশ্চয়ই থাকতে পারে। সিপিএম এর সঙ্গে কৌশলগত জোটটা কি সমমতাদর্শের দুটি দলের মধ্যে জোট হয়েছিল চন্দনদা? এটা নিয়ে কিছু বলতে পারবেন? তৃতীয়, তাহলে ওইটা যদি অন্যায় না হয়, ওইটা কি করে অন্যায়? অনেক প্রশ্ন চলাচলের জায়গা ডেফিনেটলি। বনিদা প্লিজ চন্দনদা, বিষয় হচ্ছে তর্ক শুনলাম, কিন্তু কংগ্রেস যদি এতই শক্তিশালী হয়, ওদের স্ট্যান্ড যদি এতই ঠিক থাকে, তাহলে যে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হলো আর তৃণমূল কংগ্রেসকে শেষ করে দিল, কি এমন বাধ্যবাধকতা থাকলো ইউপি 2-তে সেই তৃণমূল কংগ্রেসকে নিয়ে সরকার তৈরি করা? অর্থাৎ ক্ষমতায় টিকে থাকার জন্য এই যে এত কথা চন্দনদা বললে, তার কোনো মূল্যই থাকছে না যদি তৃণমূল কংগ্রেস এত খারাপ হয়। তৃণমূল কংগ্রেসের যে বিরোধিতা আমরা করছি, সেই বিরোধিতার মূল কারণ হচ্ছে কংগ্রেস সেইভাবে তৈরি হয়নি বলেই আজকে কংগ্রেস সিপিএমের সেই জায়গাটা তৈরি করতে পারেনি, কংগ্রেস তৃণমূলের বিরোধিতা করতে পারেনি, সব কিছু ভুলে গিয়ে সিপিএমের সাথে হাত মিলিয়েছে বলেই আজকে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে। কিন্তু যে 21শে জুলাই যেন ওই পাগলু ড্যান্স না করে ওখানে যেন ঘোষণা করা হয় যে আগামী 15 বছর তো চলে গেছে, আগামী দিনে কতগুলো কারখানা তৈরি হবে, কতগুলো ব্রহ্মস ফ্যাক্টরি তৈরি হবে, কতগুলো মোবাইল ফ্যাক্টরি তৈরি হবে, এই কথাগুলো যেন বলা হয়। তার সাথে যে এখান থেকে বারবার করা হচ্ছে রাজনীতির জন্য 21শে জুলাই নয়, এবং 21শে জুলাই কেউ যদি আন করে একটা লোক যে জীবনে রাজনীতি করেনি, পশ্চিমবাংলা নিয়ে ভাবে না, সে যদি 21শে জুলাই প্রোগ্রামটা দেখে, আমার খুব বিশ্বাস এবং পশ্চিমবাংলা লোকের বিশ্বাস, কেউ বলবেই না ওটা শহীদ দিবস পালন হচ্ছে, কেউ বলবে না ওটা শহীদ দিবস। অমিতাভদের কাছে আসবো, চলুন। খুব চমৎকার একটি জায়গায় উপনীত হলাম। বৃত্তের মতো আঁকা হচ্ছিল, কিন্তু বৃত্তটা শেষ করতে হবে। সেটা হচ্ছে যেটা বলছিলেন চন্দনদা, বৃত্তটা আঁকা শুরু করলেন যে 6 মাসের মধ্যে বিজেপির সঙ্গে তৃণমূল মিলে গেল। আবার মণিময়দা এগিয়ে দিলেন যে কংগ্রেস তাহলে কি করে ইউপিএ তৈরি করলো সিপিএম এর সঙ্গে। একই সঙ্গে বৃত্তটা সম্পূর্ণ হয় এখানেই যে পরবর্তীকালে সেই টিএমসিরই ভাঙা অংশ নিয়ে পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি চলছে, ফলে বৃত্তটা একটা পুরোপুরি চেহারা এবার ধারণ করলো। ফলে দেখা যাচ্ছে সুবিধার প্রশ্নে কেউ কাউকে মানে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা এসেছে, আমি আপনার সঙ্গে সময় কথা বলছি, কিন্তু এরকম যে কথাগুলো চন্দনদা বলছিলেন সেই কথা সূত্র ধরেই বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছে কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়কে পুষ্ট করেছে হচ্ছে নিঃসন্দেহে বিজেপি,
মমতা বন্দ্যোপাধ্যায়কে দৈত্যাকৃতির ধারণা হিসেবে তৈরি করেছে মিডিয়া, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে অপ্রতিরোধ দৈত্য করে তুলেছে সিপিএম জামানা। ঠিক আছে। এই পর্যায়ে, এবং আজকে তুমি যে পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে পাচ্ছ না বলে প্রশ্ন তুলছো, আমার ধারণা উনি একজন সত্যি বড় ম্যাজিশিয়ান আছে। 2024-এর নির্বাচনের পর টুপি থেকে কি খরগোশ বার করবেন সে অপেক্ষায় আপাতত অপেক্ষা আমাদের প্রত্যেকেই করতে হবে। ওকে, চলুন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অমিতাভ দা অসংখ্য ধন্যবাদ, অনির্বাণ দা, চন্দন দা, মণিকাঞ্চন দা, প্রত্যেকেই ধন্যবাদ। দেখুন, সময়ের অপেক্ষা, আম পাবলিক সাধারণ মানুষ তার হাতেই সমস্ত দায়িত্ব, কি করবেন কি করবেন না। কিন্তু রাজনৈতিক দল তাদের প্রস্তুতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু ছবির মধ্যে তাৎপর্য ছিল গতকালের ছবি। আপাতত আজকের হাল্লা বল এখানেই শেষ করছি। এই প্রাসঙ্গিকতা আমাদের খুঁজতে হবে, দীর্ঘ সময় এখনো রয়েছে। আপাতত এখানে শেষ করলাম।